সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র গরমের কবলে পশ্চিমের জেলাগুলো, তাপপ্রবাহ চলবে আরও কিছুদিন। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও সর্দি জ্বরের রোগী। মৌলিক চাহিদা পূরণে দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষ এখনও উপেক্ষিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার শঙ্কা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম P600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বিকেল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলা ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা ছাড়া দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বলছে আবহাওয়া বিভাগ। অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগীর সংখ্যা। চলমান এই তাপ প্রবাহটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি হওয়ার কারণে গরমের অস্বস্তি বেশি পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ প্রকৃত যে তাপমাত্রা তার চেয়েও বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে। কুষ্টিয়ার তাপপ্রবাহের অবস্থা সরাসরি জানাচ্ছেন জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়। তাশরিক, জনজীবনের উপর তাপপ্রবাহের প্রভাব কেমন দেখছেন? মৌমিতা, আপনি আসলে সারা দেশের খবর যেমনটি জানাচ্ছিলেন তার ব্যতিক্রম কিন্তু কুষ্টিয়ায় নেই। এখানে প্রখর রোদ আর তীব্র তাপদাহে জনজীবন কিন্তু বেশ বিপর্যস্ত। ঠিক এই মুহূর্তে বেলা 5টার পরেও কিন্তু আমরা দেখছি যে শেষ বিকেলের আলো আমার পিছনে দেখা যাচ্ছে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রখর রোদ এবং বেশ তাপদাহ বিরাজ করছে। আমরা যদি কৃষকের দিকে একটু দেখি তাহলে কৃষিক্ষেত্রে সেখানে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা তারা দেখছেন এবং সেচের যে খরচ সেটিও কিন্তু এই তাপদাহের কারণে কৃষকদের বৃদ্ধি পাচ্ছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বৈশাখের এই শুরুর দিকে আম কাঁঠালের কেবলমাত্র ছোট ছোট ফল কিন্তু গাছগুলোতে ধরে থাকে। এই ফল তীব্র তাপদাহের কারণে ঝরে পড়ছে এবং অনেক মুকুলেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে আমরা দেখেছি। মৌমিতাই, এছাড়া আবহাওয়া অফিস কুষ্টিয়া সম্পর্কে, কুষ্টিয়ার আগামী 3 দিনের যে আবহাওয়ার বার্তা সে সম্পর্কে আমাদের যেটি জানিয়েছেন, সেখানেও কিন্তু খুব একটা সুখকর খবর নেই। তারা বলছেন যে আগামী 3 দিনে তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে এবং আগামী 3 দিনের মধ্যে কিন্তু কুষ্টিয়ার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও আবহাওয়া অফিস দেখছেন না। তো এখনো পর্যন্ত জনজীবন যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, তার ফলে কিন্তু মানুষের স্বাস্থ্যের ওপরেও কিন্তু বেশ খানিকটা আমরা প্রভাব পড়তে দেখেছি। যেখানে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতাল বা সরকারি হাসপাতালে কিন্তু এই গরম সংক্রান্ত যেসব রোগের সৃষ্টি হয় তা নিয়ে মানুষ ভর্তি হতেও দেখেছে। তো মৌমিতা, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। তাশরিক, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে তীব্র তাপ প্রবাহের খবর জানালেন সহকর্মী তাশরিক সঞ্চয়। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দেশে যখন বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তখনও উপেক্ষিত দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার মানুষেরা। দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা সম্ভব না হলে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে বলছে উপকূলীয় অঞ্চলে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার দক্ষিণের শেষ জনপদ দাকপের সুতরখালী ইউনিয়নের কালাবগি গ্রামের চিত্র এটি। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বসতভিটা হারিয়ে একটি সড়কের পাশে ঝুপড়ি বানিয়ে এখানে বসবাস কয়েকশো পরিবারের। এজন্য এলাকাটির নাম হয়ে গেছে ঝুলন্ত পাড়া।
দেশ যখন জীবনমানের বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন বৈরী পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা ঝুলন্ত পাড়ার মানুষের জন্য নিশ্চিত হয়নি খাদ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা। দারিদ্র্য এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। যখন বড় ধরনের দুর্যোগ হয় এবং 10 নম্বর সংকেত আমাদের গার ভরে এসে পড়ে, তখন আমরা এই রাস্তায় আমরা অবস্থান করি। আমাদের একটা কোথাও বসবাসের ভালো একটা সেন্টার নেই, সাইক্লোন সেন্টার নেই, কোনো কিছু মজবুত করে রাখারও ক্ষমতা আমাদের এখানে থাকে না। আর এখানে তছনছ হয়ে যায়। এখানে যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের একদম বাংলাদেশের শেষ প্রান্ত খুলনা জেলা, আমরা যে কীভাবে এখানে জীবনযাপন করছি সে আগে ঈশ্বরে জানি আর আমরাই জানি যে আমাদের এখানে জীবনটা কত দুর্বিষহ। এখানে কোনো কর্মসংস্থান নাই, একমাত্র নদীর উপরে নির্ভর। নদী, সুন্দরবন, কেউ একটু মধু কাটে, কেউ একটু কাঁকড়া ধরে, কেউ নদীতে পোনা ধরে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত ধর্ণা দিলেও দুর্যোগ ঝুঁকিতে থাকা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বাড়েনি বাজেট বরাদ্দ। মানুষের জন্য আমাদের দাবি, আমাদের এখানে ভাঙন প্রতিরোধ হোক, এখানে শিক্ষার ব্যবস্থা হোক, এই মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। দুর্গম এই এলাকায় কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থারা বলছে, সরকারি বেসরকারি সংস্থাগুলির সমন্বয়হীন কাজের ফলে এ অঞ্চলে টেকসই উন্নয়ন হচ্ছে না। আর এখানে প্রতিনিয়ত নানা রকমের দুর্যোগ হানা দেয়, যেমন ঘূর্ণিঝড়, তারপরে অনেক সময় জলোচ্ছ্বাস, নদী ভাঙন এবং অনেক সময় বেড়িবাঁধ ভেঙে ভিতরে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি করে, তারপরে লবণ পানি এলাকায় ঢুকে নানান রকমের সমস্যা তৈরি মানুষের। তারপর এখানে সুপেয় পানির প্রচণ্ড অভাব আছে। এসডিজি অর্জনের জন্য যে লক্ষ্য, সেক্ষেত্রে উপকূলীয় মানুষের যে অবস্থা এখন, সেটা মোটেও সন্তোষজনক নয় আমার দৃষ্টিতে। এদেরকে যদি আমরা উন্নয়নের মূলধারায় যুক্ত করতে না পারি, তাহলে আমাদের এসডিজি যে অর্জনটা 2030 সালে যেটা অর্জন করার কথা, সেটা অনেকটাই অর্জন হবে না। সিসিটিভির গবেষণা বলছে, দেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলার 78.60% মানুষ চরম দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। বান্দরবানের রুমাই মসজিদে হামলা, সোনালী ব্যাংকে ডাকাতি, টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সশস্ত্র সংগঠন KNF এর 52 সদস্যকে 2 মামলায় 2 দিন করে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে ও বাসে করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সদস্য ও সহযোগী সহ 57 জনকে আদালতে হাজির করা হয়, যাদের মধ্যে ছিল 18 জন নারী এবং 39 জন পুরুষ। এ সময় পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 52 জনকে 2 দিন করে মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর এবং 1 নারী আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। বাকিদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত 66 জনকে গ্রেফতার করা হয়েছে। 2টা মামলায় আসামিদের রিমান্ডের আবেদন করেছিল। রিমান্ড শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর ছিলেন, আমরা আসামি পক্ষে একাধিক লয়ার ছিলাম। রাষ্ট্র উভয় পক্ষের বক্তব্য শুনে, মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে, একজন প্রেগনেন্ট মহিলা ছিল, তাকে জেল গেটে জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছে। বাকি আসামিদেরকে, জিআর মামলার 7 আসামিদেরকে 2 দিনের এবং 2 মামলা 4 2024 মামলার আসামিদেরকে 2 দিনের, মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পথে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর আরও 1 সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। গতকাল বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে ওই সদস্য অনুপ্রবেশ করে। স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলি চলছে। গত কয়েকদিন সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রচণ্ড সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। আসন্ন উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যেই প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। আলমগীর বলেন, এখানে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্টদের নয়। আমাদের একটাই উদ্দেশ্য, নির্বাচনটা হতে হবে অবাধ ও শান্তিপূর্ণ। জাতীয় নির্বাচন থেকে উপজেলা নির্বাচন আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের
একটাই উদ্দেশ্য, সেটা হলো নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। এই জন্য যা যা করা লাগে, আপনি যতগুলো কথা বললেন এর একটাও যাতে না ঘটে, তার জন্য যা যা করা দরকার সেইগুলোই ওনাদের কাছে আমরা শুনেছি ওনারা কী ব্যবস্থা নিয়েছেন। সেই সাথে আমাদের অভিজ্ঞতার আলোকে বা আমাদের চিন্তাভাবনাকে আরও 2-1টা পরামর্শ ওনাদেরকে দিয়েছি। এর কম্বিনেশন হয়ে ব্যবস্থাটা এমনভাবেই হবে যে এখানে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে, যেটা আপনারা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখছেন, তার চেয়ে কম হবে না, তার চেয়ে আরও ভালো নির্বাচন হবে। ব্রাহ্মণবাড়িয়ায় তেলের চাহিদা মেটাতে সরিষার পাশাপাশি বাড়ছে সূর্যমুখীর আবাদ। কৃষকরা জানান, আধুনিক পদ্ধতিতে সূর্যমুখীর আবাদ হলে বাড়বে ফলন ও তেলের পরিমাণ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার সবকটি উপজেলায় সূর্যমুখী ফুলের আবাদ হয়। চলতি মৌসুমে জেলায় 128 হেক্টর জমিতে হাইসান 36 ও CSMP জাতের সূর্যমুখীর আবাদ হয়েছে, যা থেকে প্রায় 211 মেট্রিক টন তেল বীজ পাওয়ার আশা করছেন কৃষকেরা। কৃষকের আর্থিক আয় বৃদ্ধি হচ্ছে, তার পাশাপাশি আমাদের যে তেলের যে চাহিদা, সেই তেলের চাহিদাটাই অনেকাংশে লাঘব হচ্ছে। এখন পর্যন্ত আমাদের এই জমিতে যে ফসল হয়েছে অনেক সুন্দর ফসল হয়েছে। আমরা এটাতে অনেক আশাবাদী আছি, আগামী 1 মাসের ভিতর এটা বীজ উত্তোলন করতে পারবো। কৃষি বিভাগ সূর্যমুখী বীজের আবাদ বাড়াতে কৃষকদের বিভিন্ন রকম পরামর্শের পাশাপাশি জেলার 960 জন কৃষককে প্রতি বিঘা জমির জন্য 1 কেজি বীজ ও 20 কেজি সার বিনামূল্যে প্রদান করেছে। সূর্যমুখীর আবাদ ও বীজ মাড়াইয়ে আধুনিক যন্ত্র ব্যবহার করতে না পারায় শ্রমিক খরচ বেশি পড়ছে, এতে উৎপাদন খরচ বাড়ছে। কৃষি বিভাগ থেকে আধুনিক যন্ত্র সরবরাহের দাবি জানান কৃষকেরা। এটা উন্নত বীজ, উন্নত তেল, এই হিসাবে আমরা চেষ্টা করি করার জন্য, কিন্তু আমরা করার ভিতরে যে দরকার, যে জিনিসের দরকার, এগুলি প্রচুর পাই না, মেশিন পাই না। মারাইয়ের সময় আমরা প্রতি বছরে মারাইয়ের অতিরিক্ত লেবার খরচ হয়। বর্তমানে বাজার দরে লেবার অনেক বেশি, যার কারণে আমরা মারাই করতে কষ্ট হয়। যদি সরকারের কৃষি সম্প্রসারণের সহযোগিতা পাওয়া যায়, একটা মারাইয়ের যন্ত্র অথবা মারাইয়ের মেশিন যদি আমাদের নামে বরাদ্দ করা হয়, আমি মনে করি আমরা কৃষক সমাজ সার্বিকভাবে উন্নতি হবে। কৃষি বিভাগ জানায়, কৃষি যান্ত্রিকীকরণের আবেদন করলে ভর্তুকির মাধ্যমে আধুনিক যন্ত্র সরবরাহ করা হবে। যেকোনো ফসলেরই বপন থেকে কর্তন পর্যন্ত যান্ত্রিকীকরণের জন্য সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে। তো কোনো কৃষক যদি আগ্রহ হয় যে সিডার থেকে এবারে কর্তন পর্যন্ত যে বিষয়গুলো আছে, যন্ত্রের দরকার হয়, সেই বিষয়ে আবেদন করলে আমরা সরকার ভর্তুকি মূল্যে কিন্তু এই যন্ত্রগুলো সরবরাহ করবে। চলতি মৌসুমে জেলায় 68 টন সূর্যমুখী তেল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যা থেকে প্রতি কেজি তেল 200 টাকা দরে 1,38,00,000 টাকা পাওয়া যাবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাছরাঙা, নিউজ ডেস্ক। রংপুরে বেগুন কৃষক বিক্রি করছেন মাত্র 2 থেকে 3 টাকা কেজিতে, এতে লোকসানে পড়েছেন কৃষক। রংপুর থেকে ফরহাদ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুর তারাগঞ্জের বেগুন চাষি শাহাদাত হোসেন গত বছর বেগুনের আকাশছোঁয়া দামের কথা ভেবে এবার তিনি 25 শতক জমিতে বেগুনের চাষ করেছেন। মৌসুমের শুরুর দিকে কিছুটা দাম পেলেও সেই বেগুন এখন তার গলার কাটা। বেগুন তুলে বাজারে নেওয়ার যে খরচ, তাতে পোষাতে না পেরে হাত গুটিয়ে রেখেছেন তিনি। গাছের বেগুন এখন নষ্ট হচ্ছে গাছেই। বাইগুন সিঁড়ি পয়সা ঔষধে হয় না, আর এলে কী করি, আর আড়ত ভাড়া দেয় আর কি, বেগুন ভ্যান ভাড়া দেয় কি, এই জন্য এখন আসি চুপ করে দেখি। শাহাদাতের মতো হতাশ তারাগঞ্জ সহ আশপাশের এলাকার সব বেগুন চাষি। সার, কীটনাশক, মজুরি সহ প্রতি কেজি বেগুনের উৎপাদন খরচ অন্তত 6 থেকে 7 টাকা। বর্তমানে এই বেগুন তাদের বিক্রি করতে হচ্ছে মাত্র 2 থেকে 3 টাকায়। এ পরিস্থিতিতে চাষিরা বন্ধ করে দিয়েছেন জমির পরিচর্যা, বন্ধ রেখেছেন বেগুন তোলাও। 100 টাকা 150 টাকা এগুলোর মন কৃষকের পোষাবে? এ তো নেলাইতে করাইতে তো টাকা চলে গেল। লস খাইতেছে দেখি আমরা বেগুনের উপর একদম রুচিটা বন্ধ হয়ে গেছে। আমরা কিছু কত আর লস খাবো। আমরা যে বাড়িতে বেগুনটা উৎপাদন করছি, প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা খরচ অলরেডি পড়ে গেছি। আমরা প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা এমনি কিছু লস খাচ্ছি, এবং আমরা বেগুন দাম না থাকার কারণে আমরা বেগুন তুলতে আসতেছি না কৃষক। মাঠ পর্যায়ে দাম নিয়ে বেগুন চাষিদের যখন এমন করুণ দশা, তখন খোদ তারাগঞ্জ বাজারে বেগুন বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে।
আর কৃষকদের ক্ষেত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রংপুর বাজারে সেই বেগুনি ক্রেতাদের কিনতে হচ্ছে বাজার বেঁধে ২০ থেকে ৩০ টাকা কেজিতে। বেগুনের দাম ওখানে শোনা যায় 2 টাকা 3 টাকা কেজি, এখানে তো 30 টাকা কেজি, 20 টাকা কেজি। তো এখানে বাজারের সঙ্গে যেটা বলা হচ্ছে যে গ্রামে আর এখানে শহরের মধ্যে তো অনেক পার্থক্য। বেগুন খেতে যদিও বা 2 টাকা 3 টাকা সেটা অথবা কৃষকরা বিক্রি করে, কিন্তু এখানে বাজারে এসে সেটার দাম 20 টাকার নিচে হচ্ছে না। তারাগঞ্জ মাঠের 3 টাকার সেই বেগুনি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাজার বেঁধে 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে এক কেজি। কারণ খ্যাতত মনে করো দাম কম হলে তো আমাদের কোনো করার নেই। ধরেন আমরা যদি 10 কিনি 12 বেশি, 12 গেলে 14 বেশি, আজকে ধরেন 14 কেজি 15 বেচতেছি। 2-3 হাত হয়ে আসে এখানে আসার পর আবার আমার কাছ থেকে খুচরা যায়, খুচরাতে একবার বিক্রি করে, মানে পাইকারি দোকানে বিক্রি নেওয়ার পর আবার খুচরা বিক্রি করে, যার জন্য 3-4টা হাত হওয়ার কারণে রেটটা একটু বাড়তি হয় আপনার। লাভের এ টাকা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। মাছরাঙা নিউজ ডেস্ক। ঝালকাঠিতে গাবখান সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহতদের সবার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। গতকাল 1:30টার দিকে টোল প্লাজায় সিমেন্টবাহী ট্রাকের চালক কয়েকটি গাড়িকে পেছন থেকে পিষে দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে 14 জন মারা যায়। আহতদের ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনা তদন্তে গঠিত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। তাদেরকে 3 দিনের ভেতর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। সকাল 7টায় ছাতক গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় গোবিন্দগঞ্জ থেকে ছাতকগামী একটি মিনিবাসের সঙ্গে শিমুলতলাগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাগল হাসান ও অটো চালক সাত্তার মিয়া মারা যান। অনেক জনপ্রিয় গান রচনা করেছেন শিল্পী হাসান। এদিকে কিশোরগঞ্জে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে এক ব্যবসায়ী ও হিরিতে এক ভ্যান চালক মারা গেছেন। ঈদের ছুটি শেষে এখনও কর্মস্থলে ফিরছেন সাধারণ মানুষ, তবে নির্দিষ্ট ভাড়ায় তারা ফিরতে পারছেন না। অনেকেই ভাড়া কমের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সড়কে কোনো শৃঙ্খলা নেই বলে অভিযোগ অনেক যাত্রীর। নির্ধারণ করা থাকলেও রীতিমতো ভাড়া নিয়ে দর কষাকষি চলছে। সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় দেখা যায় এমন চিত্র। তপ্ত গরমে অনেকক্ষণ অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই খোলা ট্রাকে যাচ্ছেন গন্তব্যে। এদিকে ঈদ ও নববর্ষের ছুটি শেষ হলেও পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকায় ফেরার মানুষের চাপ কমেনি। ব্যক্তিগত ও গণপরিবহন সহ যাত্রীদের পারাপারে ভিড় রয়েছে ফেরিগুলোতে। লঞ্চেও পার হচ্ছেন অনেকেই। প্রাণী সম্পদে ভরবো দেশে গর্ব স্মার্ট বাংলাদেশ, এমন স্লোগানে সারা দেশে পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ। এ উপলক্ষে বিভিন্ন জেলায় আয়োজন করা হয় প্রাণী সম্পদ মেলা। হিলিতে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ। মেলায় 40টি স্টলে গবাদি পশু ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়। পাবনা সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা। সকালে সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। এছাড়া রাজবাড়ী, নড়াইল ও গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নানা আয়োজনে পালিত হচ্ছে প্রাণী সম্পদ সপ্তাহ। চট্টগ্রামের বায়ুজিদ এলাকায় 2 ভাই ও 1 বোন সহ 3 জনকে খুনের দায়ে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামাল শিকদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কাশেম ওরফে জামাই কাশেম ও ইউসুফ ওরফে বাইকটা ইউসুফ। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে 2 লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করে আদালত। মামলার অপর 2 আসামি শিবির ক্যাডার গিট্টু নাসির ও ফয়েজ উল্লাহ র্যাবের হাতে নিহত হওয়ায় এ মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের পটিয়া ও নগরীতে বেসরকারি দুটি হাসপাতালে দায়িত্বরত 2 চিকিৎসকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আসামিদের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে চিকিৎসক নেতারা 21শে এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে 2 ঘন্টা কর্মবিরতি ও 23শে এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কর্মসূচির ঘোষণা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন BMA চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডক্টর মুজিবুল হক খান। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনও অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটি কাটা নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 40 জন আহত হয়েছে। উপজেলার পাঁকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশে জানায় ধান শুকানোর খলা দখল ও মাটি কাটা নিয়ে গ্রামের সোনাউল্লাহ গোষ্ঠীর মান্নান মিয়ার সাথে বুল্লার বাড়ির রশিদ মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে 2 পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের 40 জন আহত হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 12 রাউন্ড রবার বুলেট ও 4 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় 10 জনকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঈনুদ্দিন আহমেদ মন্টু ডাক্তার স্মরণে আয়োজিত বিগ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে তোরসা ক্রিকেট দল। বুধবার বিকেলে ছত্রজিৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা, যেখানে আগে ব্যাট করে 98 রানে অল আউট হয় বঙ্গবন্ধু ক্রিকেট দল। জবাবে 13 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় তোরসা ক্রিকেট ক্লাব। তাদের জয় 4 উইকেটে। এবারের আসরে অংশ নেয় 16টি দল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তীব্র গরমের কবলে পশ্চিমের জেলাগুলো, তাপ প্রবাহ চলবে আরও কিছুদিন। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও সর্দি জ্বরের রোগী। মৌলিক চাহিদা পূরণে দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকার মানুষ এখনও উপেক্ষিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার শঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে সূর্যমুখীর আবাদ। আধুনিক পদ্ধতিতে চাষ করা গেলে আরও বাড়বে ফলন ও তেলের পরিমাণ, বলছেন কৃষকরা। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।